স্যার হ্যালো একটা স্বাধীন বাক্য মানে ফ্রেজ হচ্ছে বাক্যের স্যার একটা অংশ স্যার। বাক্যাংশ স্যার। স্যার ফ্রেজটা আবার বলবেন। ফ্রেজ মিন্স হলো কম্বিনেশন অফ ওয়ার্ডস। যেমন এটাও একটা ফ্রেজ, নাউন ফ্রেজ। যেমন আমরা দেখো বাস স্টেশন বললাম, তাহলে বাস একটা শব্দ, স্টেশন একটা শব্দ, কিন্তু দুইটা মিলে কিন্তু শুধুমাত্র বাস স্টেশনকে বোঝানো হয়েছে। সো এটাও একটা ফ্রেজ, এটাকে নাউন ফ্রেজ বলা হচ্ছে। আবার আমরা বললাম যে ইন ফ্রন্ট অফ, যেটা একটু আমি আগে বলছিলাম, এটা হলো প্রেপোজিশনাল ফ্রেজ। অর্থাৎ যদি দুইটা বা তিনটে ওয়ার্ড একসাথে বসে একটা জিনিসকেই বোঝানো হয়, তখন সেটাকে আমরা ফ্রেজ বলে থাকি। বুঝা গেছে কিনা? জি স্যার। জি স্যার। আচ্ছা, আর আরেকজন বলছিল যে ক্লজ মানে বাক্যাংশ। হ্যাঁ ঠিক আছে, ভেরি গুড। বাক্যাংশ বা একটা স্বাধীন বাক্য, এটাও ঠিক আছে। অর্থাৎ যখন আমরা একটা বড় সেন্টেন্স বলি, ওই সেন্টেন্সের প্রত্যেকটা সেপারেট অংশকে এক একটা ক্লজ বলা হয়। যেমন আমি যদি বলি ইফ ইউ কাম আইল গো, তুমি যদি আসো তাহলে আমি যাব, তাহলে খেয়াল করে দেখো ইফ ইউ কাম এইটা একটা অংশ, আই উইল গো সেটাও আরেকটা অংশ। সো এই আই উইল জি স্যার। গোটাও একটা ক্লজ, ইফ ইউ কাম সেটাও একটা ক্লজ। আই থিংক আর ইউ একটা হ্যাভ ডিপেন্ডেন্ট আর একটা ইন্ডিপেন্ডেন্ট। হ্যাঁ, এটার মধ্যে আবার ডিপেন্ডেন্ট হইতে পারে, সেটার মধ্যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকতে পারে, আবার দুইটাই কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকতে পারে। জি স্যার। এটা কোনো সমস্যা না, দুইটাই একটা ইন্ডিপেন্ডেন্ট একটা ডিপেন্ডেন্ট হইতে পারে, আবার দুইটাই ইন্ডিপেন্ডেন্ট হইতে পারে। বিকজ আমরা জানি ক্লজ হলো তিন ধরনের। একটাকে বলা হয় ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, একটাকে বলা হয় ডিপেন্ডেন্ট ক্লজ, আর একটা হলো সাবঅর্ডিনেটিং ক্লজ। এই তিন ধরনের ক্লজ আছে, আমরা এগুলো নিয়ে আলোচনা করব কোনো এক সময়। মানে তোমাকে ইংলিশের একটা জিনিস কি জানো, যখন একটা জিনিস পড়ানো হয় দেখা যায় আরো কিছু গ্রামার এটার সাথে এত সুন্দর করে ইন্টার রিলেটেড থাকে, ওই একটা পড়াইতে গেলে তোমাকে অন্য একটা পড়াইতে হবেই, এইরকম একটা সিচুয়েশন তৈরি হয়ে যায়। জি স্যার। এটা তোমরা নিজেরাও বুঝতে পারবা। আচ্ছা, ওকে, আমাদের আজকের টপিকটা হলো স্পেশাল ফ্রেজ। আমি একটু স্ক্রিনটা তোমাদের সাথে শেয়ার করি, আমাকে একটু বলবা যে স্ক্রিনটা দেখা যাচ্ছে। জি স্যার দেখা যাচ্ছে। জি স্যার। ওকে ওকে, আচ্ছা কেউ একজন আমার হয়ে একটু গ্রুপে একটু লিখে দাও যে আরসি কে, সে যেন তার নিজের নামে একটু জয়েন করে, একটু মেসেজ দিয়ে দাও। একটা কেউ একজন দিতে পারবে না? হ্যালো, জি স্যার দিচ্ছি। হ্যাঁ গ্রুপে একটু মেসেজ দিয়ে যাও যে আরসি নামে কে আসো, সে নিজের নামটা দিয়ে একটু অ্যাড হও, নাহলে স্যার অ্যাড করবে না। আচ্ছা, এখন এইগুলোর নাম কেন দেখো স্পেশাল ফ্রেজেস বলা হচ্ছে। আমাদের পরীক্ষাতে স্পেশাল ফ্রেজ নামে একটা গ্রামার আইটেম আমরা পাবো, সেটাতে আমাদের মার্কস আছে হলো 5, ঠিক আছে? এখন স্পেশাল ফ্রেজ গুলার একটা অ্যাডভান্টেজ আছে, সেটা হলো এই স্পেশাল ফ্রেজ গুলা মোটামুটি প্রত্যেকটা ক্ষেত্রেই কমন থাকে, কিন্তু সেন্টেন্স গুলো একটু ডিফারেন্ট হয়, অ্যান্সার করার যে অপশনস গুলো থাকে সেগুলো একটু ডিফারেন্ট হয়। বাট তুমি যদি এই স্পেশাল ফ্রেজ গুলার ইউজটা জানো, সে কোন জায়গায় কোন স্পেশাল ফ্রেজটা আমরা ইউজ করব, সেটা আমাদের জন্য খুব ইজি হয়ে যাবে। বাট ইংলিশে প্রত্যেকটা গ্রামারে একটা বা দুইটা এক্সেপশন থাকে। যেমন এটাকে ইংলিশে বলা হয় ভাইস ভার্সা। তোমরা কি কখনো এই নামটা আগে শুনছো কিনা, ভাইস ভার্সার নাম? জি না স্যার। কারণ দেখবা প্রত্যেকটা জিনিস তুমি যে রুলসটা পড়ে গেছো এই রুলসের একটু বাহির থেকে হয়ে যাবে, তখন এটাকে আসলে ইংলিশে ভাইস ভার্সা বলা হয়, কারণ এটা নরমালি কোনো রুলসটাকে মেনটেন করে চলে না। সো এই ধরনের কিছু গ্রামার আইটেম আমরা পাবো, তখন তোমাদের মনে কোয়েশ্চেন জাগতে পারে। ভাইস ভার্সা অর্থটা কি? অর্থটা হলো দ্যাট মিন্স, টোটাল অর্থটা বোঝানো হয় যে এটা এক্সেপশন, কি কোনো একটা এক্সেপশনাল কোনো কিছু, ঠিক আছে? জি স্যার। ওকে, সো তোমাদের অনেকের মধ্যে এই কোয়েশ্চেন আসবে যে যে স্যার এটা তো আমি এই রুলস অনুযায়ী পড়লাম, কিন্তু এই রুলসের মধ্যে তো মিললো না, তাহলে এটা কোথা থেকে আসলো? তখন আমরা বুঝে নিব যে এটা হলো ওই যে ডিফারেন্ট টাইপের যেটা বলছিলাম এক্সেপশন, যেটা গ্রামারের মধ্যে, সেটা ওইটা। ওকে, আচ্ছা, আমি একটু তোমাদের স্পেশাল ফ্রেজের কোয়েশ্চেনটার একটু টাইপ দেখাতে চাচ্ছি। তোমরা কি আমার পুরো স্ক্রিনটা দেখতে পারতেছো, এই যে এখন যে জায়গায় আমি আছি? জি স্যার।
হোমে আছে। হ্যাঁ, আচ্ছা আমি তোমাদের একটা জিনিস শেয়ার করব তোমাদের সাথে এখন, সেটা হলো আমাদের স্পেশাল ফ্রেজের কোয়েশ্চেনটা কি রকম হবে সেটা একটু আগে আমরা বুঝে নিই। আচ্ছা দেখো তো এই স্ক্রিনটা দেখা যায় কিনা তোমাদের? জি স্যার। জি স্যার। জি স্যার। জি এইটা হুম, সবাই দেখতে পারতেছো তো? জি স্যার। জি স্যার। জি স্যার। ওকে, সো কোয়েশ্চনটা থাকবে এইরকম, দেখো এই যে স্পেশাল ফ্রেজগুলো, কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ সুইটেবল ফ্রেজেস অর ওয়ার্ডস গিভেন ইন দ্য বক্স। অর্থাৎ এইরকম বক্সে 10টা শব্দ দেয়া থাকবে, তুমি সেন্টেন্সগুলো পড়ে কোনটার সাথে কোনটা সুইটেবল ফ্রেজ হবে সেটা তুমি লিখবা, সেটাই হলো তোমার অ্যান্সার করার সিস্টেম স্পেশাল ফ্রেজের। এখন এই যে উড ইউ মাইন্ড, as soon as, was born, এগুলা প্রত্যেকটার ইট ইজ হাই টাইম, প্রত্যেকটা আলাদা আলাদা রুলস আছে যে কখন কোনটা আমরা কোন স্পেশাল ফ্রেজটা ইউজ করতে পারবো। ওইটাই আমাদের মূল আলোচনা, যে আমরা দেখবো যে উড ইউ মাইন্ডটা আমরা কোন জায়গায় ইউজ করতে পারি, ইট ইজ হাই টাইমটা আমরা কোন জায়গায় ইউজ করতে পারি, as soon as টা কোন জায়গায় ইউজ করা যেতে পারে, হ্যাভ টুটা কোন জায়গায় ইউজ করতে পারি, সেটাই হলো আমাদের মূল আলোচনা স্পেশাল ফ্রেজের। কারণ দেখো তো এখন তুমি যদি এই জিনিসগুলো না জেনে যাও তাহলে তুমি অ্যান্সার করা তোমার জন্য টাফ হয়ে যাবে না? জি স্যার। ওকে, জি স্যার। তাহলে আমরা আমাদের স্যার এগুলো জি বলেন। স্যার এগুলো তো কমপ্লিটিং সেন্টেন্সের মতোই না, কিছুটা। কমপ্লিটিং সেন্টেন্সে হলো কি, একটা সেন্টেন্সের একটা অংশ গ্যাপ থাকে, তোমাকে ওইটা ফিল আপ করতে হয়, হ্যাঁ অনেকটা এটার মতোই, বাট কমপ্লিটিং সেন্টেন্সে যে জিনিসটা করতে হয় পুরো অংশটা লিখতে হয় অ্যান্সারে, কিন্তু স্পেশাল ফ্রেজে পুরোটা লিখতে হবে না, শুধু অ্যান্সার লিখলেই হয়। জি স্যার। ঠিক আছে? স্যার হ্যাঁ এটা তো রুলস ছাড়া অনেকটা বোঝা যায়, তার মানে কোন শব্দের কোন শূন্যস্থানে কোনটা বসাতে হবে, হ্যাঁ এটা তুমি হয়তো মানে বুঝতে এই পারো, টেবিল দেখে। কিন্তু অনেকের কাছে দেখবা যে আমরা যদি একটু না স্টাডি করি এটা নিয়ে তাহলে দেখো অনেকেরই প্রবলেম হয়ে যায়। তবে একটা পজিটিভ জিনিস হলো স্পেশাল ফ্রেজে আমরা যত ব্যাচ স্টুডেন্টস কেই পড়াইছি সবাই মোটামুটি 5-এর মধ্যে 5ই পাইছে, এটা একটা পজিটিভ সাইন। জি স্যার। ঠিক আছে? জি স্যার। স্পেশাল ফ্রেজে এমন কেউ নাই যে আসলে পারে না, মোটামুটি সবাই অ্যান্সার করতে পারে। ওকে, সো আমাদের মূল আলোচনাতে আমরা একটু চলে যাই। এটা দেখা যাচ্ছে এখন, দেখো তো। জি স্যার। জি স্যার। জি স্যার। আচ্ছা দেখো, আমি এই জায়গায় কিছু স্পেশাল ফ্রেজেস এর নাম লিখছি যেগুলো আমরা পরীক্ষাতে পাবো। এর মধ্যে একটা হলো দেখো ওয়াজ বোর্ন অথবা বি বোর্ন বলা হচ্ছে। ওয়াজ বোর্নটা হলো সবচেয়ে ইজি ফাইন্ড আউট করা, কারণ এই জায়গায় দেখবা কোনো ব্যক্তি বা কোনো জিনিসের জন্মটা উল্লেখ করে দেয়া থাকবে, অর্থাৎ সালটা উল্লেখ করে দেয়া থাকবে। সেই ক্ষেত্রে তুমি খুব ইজিলি ওয়াজ বোর্নটা ফাইন্ড আউট করে ফেলতে পারবা যে এই স্পেশাল ফ্রেজের 10টার মধ্যে কোন জায়গায় আমি ওয়াজ বোর্নটা লিখবো। কথাটা কি বুঝাইতে পারছি? জি স্যার। জি স্যার। এটা খুব ইজিলি তুমি লিখতে পারবা, কারণ এটা খুব সুন্দর করে দেখবে একটা হি ওয়াজ বোর্ন অথবা নজরুল ইসলাম ওয়াজ বোর্ন, এইগুলো একটা ওই গ্যাপের পর একটা সাল দেয়া থাকবে, ইন 1972, ইন 1971, ইন 1988, তখন তুমি খুব ক্লিয়ারলি বুঝতে পারবা যে এই জায়গায় আমি ওয়াজ বোর্নটাই লিখতে হবে আমাকে। সো এই ওয়াজ বোর্নটা নিয়ে কারোরই আসলে প্রবলেম হয় না, সবাই মোটামুটি অ্যান্সার করতে পারে। যেমন এই জায়গায় একটু খেয়াল করে দেখো, এই এক্সাম্পলটা কি দেখতে পারতেছো? জি স্যার। দেখো ডি নাম্বারে বলছে হুমায়ুন আহমেদ ওয়াজ টিচার, অথর, ড্রামাটিস্ট এন্ড ফিল্ম মেকার, হি ড্যাশ অন 13th November 1948। সো আমরা খুব ইজিলি কি ওয়াজ বর্ন। হি ওয়াজ বোর্নটা বসাইতে পারবো না? জি স্যার। জি সো স্যার। সো ওয়াজ বোর্নের অ্যান্সারটা খুবই ইজি, এটা মোটামুটি কারোরই মিস হয় না, যারা একটু ইংরেজি বুঝে তারাই লিখতে পারবে। সো আমার মনে হয় ওয়াজ বোর্ন নিয়ে আর তোমাদের সাথে আলোচনা করা আমার দরকার নেই। জি না স্যার। আচ্ছা আসো 2 নাম্বারটা, হ্যাভ টু এবং হ্যাজ টু, এই দুইটা শব্দ আমরা কখন ইউজ করি বলো তো? বাধ্যবাধকতা বোঝাতে বা অবশ্যই জি করতে হবে। হ্যাঁ তোমাকে অবশ্যই করতে হবে, দ্যাট মিন্স as a student you
ইউ হ্যাভ টু স্টাডি, তোমাকে অবশ্যই পড়াশোনা করতে হবে, এটার কোনো তোমার অল্টারনেটিভ কোনো ওয়ে নাই। অর্থাৎ হ্যাভ টু এবং হ্যাজ টু যে স্পেশাল ফ্রেজ, সেটা কোনো কিছু বাধ্যবাধকতা বা করতে হবে, অবশ্যই করতে হবে, সেই ধরনের ক্ষেত্রে এটা ইউজ করা হয়। ঠিক আছে, এই জিনিসগুলো তোমাদের জাস্ট আমি একটু নলেজে দেয়া আর কি, কোনটা কখন আমরা ইউজ করব। ঠিক আছে কিনা 2 নাম্বারটা? জি স্যার। Yes, sir. স্যার একটা এক্সাম্পল দিলে ভালো হয় আরেকটা। আচ্ছা এক্সাম্পল দিতেছি। আচ্ছা আমাকে একটু বলো হ্যাজ টু কখন আর হ্যাভ টু কখন আমরা ইউজ করব? স্যার ফার্স্ট যখন পারসন স্যার সিঙ্গুলার plural নাম্বার হবে। হলে হ্যাভ টু। আবার একটু বলো। ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাভ টু বসবে, এবং সেকেন্ড পারসন, থার্ড পারসন এবং সেকেন্ড পারসনের ক্ষেত্রে আমরা হ্যাজ টু ব্যবহার করব। না, একটু প্রবলেম আছে। না স্যার, শুধু থার্ড পারসনের ক্ষেত্রে হ্যাজ টু। আমি ফার্স্ট বলি পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে স্যার হ্যাভ টু ব্যবহৃত হবে। হ্যাঁ, আমরা সহজভাবে বুঝে ফেলি, শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার স্যার নাম্বার হলে থার্ড হ্যাজ টু, পারসন। আর বাকি সব ক্ষেত্রে হ্যাভ টু। এটা সহজ না? জি স্যার। শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হইলে আমরা হ্যাজ টু ইউজ করব, বাকি সব ক্ষেত্রে আমরা হ্যাভ টু ইউজ করব। এটা কি হয় স্যার, ওই যে প্লুরাল হলে হ্যাভ টু হবে, আর যদি সিঙ্গুলার হয় তাহলে হ্যাজ টু হবে? হ্যাঁ, এটা বলা যেতে পারে, তবে আমরা সহজভাবে ধরে নিব আর কি, যে স্যার ফার্স্ট পারসনের প্লুরালেও তো স্যার হ্যাভ টু হবে না, এটাই তো প্রবলেম। এই কারণে তো আমি বলতেছি যে ক্লিয়ার জিনিস হলো, যদি সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার হয় তাইলে আমরা হ্যাজ টু ইউজ করব, আদারওয়াইজ আমরা হ্যাভ টু ইউজ করব, শেষ। আর কি কোনো ডাউট আছে? জি স্যার। ডু ইউ হ্যাভ এনি ডাউট অ্যাবাউট ইট? আর কোনো ডাউট আছে? না স্যার। ওকে, জি না স্যার। আরেকটা আছে দেখো, হ্যাড টু। হ্যাড টুটা আমরা পাস্ট টেন্সে ইউজ করি। স্যার। যেমন our freedom fighters had to sacrifice their lives for the independence of our country। এই জায়গায় কি আমি বলতে পারবো যে our freedom fighters have to, বলা যাবে কিনা? যাবে না স্যার। তখন had to বলতে হবে, যে they had to sacrifice, তাদেরকে এটা করতে বাধ্য, তারা করতে এটা বাধ্য হয়েছিল। এবং একটা জিনিস হলো হ্যাভ টু, হ্যাজ টুর পরে অবশ্যই মূল ভার্বের কোন ফর্ম? প্রেজেন্ট ফর্ম। প্রেজেন্ট ফর্ম। ওকে ইজ ফর্ম বসবে। ওকে, তো তোমাদের পড়াইতে তো দেখা যায় অনেক মজা পাবো আমি, তোমরা সবকিছুই জানো। You people are really good. কি রে, এটা বলায় কি লজ্জা পাইছো তোমরা? জি না স্যার। ওকে আচ্ছা, আসো পরেরটা দেখো। এই দুইটা নিয়ে একটু প্রবলেম হবে স্পেশাল ফ্রেজে। একটা হলো উড রাদার, একটা হলো হ্যাড বেটার। একটা হলো উড রাদার, একটা হলো হ্যাড বেটার। এই দুইটার মিনিংটাই এইরকম হয়। যেমন উড রাদার মানে হলো আমরা বাংলায় বলি না বরং, যে আমি বরং চলে যাই, এরকম বলি না অনেক সময় কথাটা। জি স্যার। এই উড রাদারটা সেই মিনিংটা প্রকাশ করে। আর হ্যাড বেটারটা হলো তোমার বরং এই কাজটা করা উচিত। যেমন আমরা যদি অসুস্থ হয়ে যাই, আমরা বলি না ইউ হ্যাড বেটার কনসাল্ট উইথ এ ডক্টর, তোমার বরং একজন ডাক্তারের সাথে কনসাল্ট করা উচিত, চাওয়া উচিত। অর্থাৎ এই ধরনের ক্ষেত্রে আমরা উড রাদার এবং হ্যাড বেটারটা ইউজ করি। আরেকটা জিনিস মনে রাখবা, এটাও কিন্তু এক ধরনের মডেল অক্সিলারি। এই উড রাদার, আচ্ছা আমি একটা জিনিস বলি তোমাদের, আমার উইদিন 10 মিনিটস আমার ক্লাসটা শেষ হয়ে যাবে। সো তোমরা যদি নেক্সট টাইম আবার একটু জয়েন করো, তাহলে আমি মোটামুটি কন্টিনিউ করলে আর কি, মনে করো তোমাদের তো আবার মনে হয় একটাই ক্লাস আছে নাকি? জি না স্যার, দুইটাই। না স্যার দুইটাই। তাহলে আমরা যদি শেষ হয়ে যায় ক্লাসটা, আমরা কমপ্লিট না করতে পারি, আমরা আবার একটু জয়েন করব সেম লিংক দিয়ে। সমস্যা আছে কারো? ওকে স্যার। আচ্ছা জি না স্যার। সো দেখো, স্যার জি স্যার উড রেদার পরিবর্তে রেদার দেনও তো ব্যবহৃত হয়। হয়, এটা কোনো সমস্যা না। আচ্ছা, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে স্পেশাল ফ্রেজে উড রাদার হিসাবেই আসে, ঠিক আছে? জি স্যার। একটু খেয়াল করো, উড রাদার আর হ্যাড বেটারের পার্থক্য। আচ্ছা কেউ আমাকে বলছিল হ্যাভ টু হ্যাজ টু একটু এক্সাম্পল দেখানোর জন্য, একটু আমরা একটা এক্সাম্পল দেখে ফেলি। দেখো তো এই জায়গার মধ্যে আমরা কোন জায়গায় হ্যাভ টুটা ইউজ করতে পারি। প্রথম ক্ষেত্রে খেয়াল করে দেখো, এটা হবে না, ইউর এনিমিজ আর লুকিং ফর ইউ, এটা হ্যাভ টু ইউজ করা যাবে না। ইট ইজ রেইনিং হেভিলি, এটাও না।
এটা একটু দেখো তো, আই নাম্বার। Yes, sir, we have to remain We aware have of to them. remain aware of them. হ্যাঁ, কেন? কারণ আওয়ার সোসাইটি ইজ ফুল অফ ব্যাড পারসনস। আমাদের সমাজে ম্যাক্সিমাম মানুষেরাই খারাপ। সো উই হ্যাভ টু রিমেইন অ্যাওয়ার অফ দেম। আমাদেরকে অবশ্যই তাদের ব্যাপারে সচেতন থাকতেই হবে। সবাই কি দেখছো এক্সাম্পলটা আই নাম্বারে? জি স্যার, মানে ওই যে sir. মাস্টের পরিবর্তে আর কি হ্যাভ টু হ্যাজ টু। হ্যাঁ, মাস্ট টু। ইনস্টেড অফ মাস্ট টু ইউ ক্যান ইউজ হ্যাভ টু অর হ্যাজ টু। বাট মাস্টের পরে কিন্তু কোনো টু বসে না। জি না স্যার। জি, মানে মাস্টের পরিবর্তে হ্যাভ টু বা হ্যাজ টু। ওকে, সো আশা করি এক্সাম্পলটা দেখে বুঝতে পারছি আমরা। আমি কি নেক্সট সাথে যাব? জি স্যার। জি জি স্যার। স্যার। আচ্ছা, উড রাদার আর হ্যাড বেটারের পরে ডিরেক্টলি ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। কোনো ধরনের টু বা কোনো কিছু ইউজ করা যাবে না। যেমন আই উড রাদার গো, ইউ হ্যাড বেটার কাম। খেয়াল করে দেখো, ডিরেক্টলি মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসতেছে। এগুলার পরে কোনো ধরনের টু বা অন্য কোনো কিছু ইউজ করা যাবে না। ঠিক আছে? জি স্যার। স্যার, এই উড রাদার হ্যাড বেটার কি কখনো বাক্যের শুরুতে বসতে পারে না? মানে স্টার্টিং স্টার্টিং এ মিলবে না। হ্যাড বেটার আই গো, আই হ্যাড বেটার গো। সব সময় স্যার সাবজেক্ট হতেই হবে, নাইলে বরংটা ইউজ করব কেমনে? হ্যাঁ, এটা মিলবে না, হবে না। সো এটা প্রবলেম হয়ে যাবে। সো এটা পরের বসবে, সাবজেক্টের পরেই আসবে। ঠিক আছে? ওকে স্যার। আমরা স্যার ভিডিও অফ একটা করে কথা রেখে দিই। মাহমুদা ফেরদৌসি, ভিডিও অফ করে দাও। জি বলেন। স্যার, স্পেশাল Sorry, ফ্রেজের ক্ষেত্রে কি স্যার এই 10টা নিয়মই হয় নাকি আরো নিয়ম আছে? না, 10টা বলতে বললাম না, কোনো স্পেসিফিক নিয়ম নাই, কিন্তু এই 10টাই যেটা আমরা বললাম এইগুলাই মনে করো 90-95% আসে। তুমি যদি জি গত বোর্ডের কোয়েশ্চেন্স গুলা দেখো, দেখবে এইগুলাই আসছে। বাট ওই যে বললাম না, কিছু এক্সেপশনাল থেকে যাবে। তখন আমরা এক্সেপশনাল গুলা নিয়েই কিন্তু আমি আলোচনা করব। আমি কিন্তু শুধু এই 10টা নিয়ে ক্ষান্ত নাই, আমি তোমাদের সাথে সবগুলা জিনিসই আলোচনা করব বলেই দেখো আমি অনেকগুলো স্পেশাল ফ্রেজ লিখে রাখছি। দেখা যাচ্ছে? জি স্যার। মানে আমি তোমাদের জি স্যার। মানে উইল কিপ নো স্টোন আনটার্নড। আমরা কোনোটাকেই খালি রাখবো না, আমরা সবগুলাই করব, সবগুলাই আমরা ট্রাই করব। বাট বেসিক্যালি ওইগুলাই আসে। সো এগুলো তোমাকে একটু বুঝতে হবে একটু ক্লিয়ারলি, তাইলে তো তুমি দেখবা স্পেশাল ফ্রেজ মনে হবে কি রে, এগুলো তো আমার সমস্যা না, এগুলো পারবো, এরকম টাইপের। সো উড রাদার আর হ্যাড বেটার বুঝার একটু সিস্টেমটা বলে দিই আমি। জি স্যার। উড রাদারটার ক্ষেত্রে দেখবা একটা জিনিস হইতে পারে, ওই স্পেশাল ফ্রেজের ক্ষেত্রে পরের অংশে দেখবা একটা দেন ইউজ করা হবে। যেমন আমরা এক্সাম্পল হিসেবে বলতে পারি আই উড রাদার ডাই দেন ব্যাগ। আমি বরং মারা যাব কিন্তু ভিক্ষা করব না। কথাটা কি বুঝাতে পারতেছি আমি কি বলছি? জি স্যার। উড রাদারটা জি স্যার। এরকম হয়, দুইটা কম্পারিজনের জিনিসের মধ্যে হয় আর কি। যেমন যেমন ধর একটা কোম্পানিতে মনে করো দেখা যাচ্ছে যে অন্যায় হইতেছে, এখন সে বলতেছে আই উড রাদার লিভ দিস জব দেন এন্ডিউর দিস ইনজাস্টিস। মানে এই অন্যায় মানার চেয়ে বরং আমি চাকরিটা ছেড়ে দিব। তাহলে দেখো দুইটা জিনিস, একটা কম্পারিজন থাকবে, একটার উপর একটা জিনিসের একটা ইমপ্যাক্ট থাকবে। এই ধরনের ক্ষেত্রে আসলে উড রাদার হয়। দেন স্টে। হ্যাঁ, দেন স্টে এটা হইতে পারে। কিন্তু খেয়াল করে দেখো হেড বেটারে কিন্তু এরকম কম্পারিজন আসবে না। হেড বেটারে বোঝানো হবে যে ইউ হ্যাড বেটার গো, ইউ হ্যাড বেটার কাম, ইউ হ্যাড বেটার ডু দ্য ওয়ার্ক, ইউ হ্যাড বেটার মিট এ ডক্টর। দেখো এগুলোর মধ্যে কিন্তু দুইটা কম্পারিজন নাই। কথাটা কি বুঝাইতে পারছি? জি জি স্যার। স্যার। যদি জি এই স্যার। যদি এই জিনিসটা তুমি বুঝে ফেলতে পারো তাহলে দেখবা উড রাদার এবং হেড বেটারটার মধ্যে তোমার প্রবলেম হবে না। আদারওয়াইজ ম্যাক্সিমাম স্টুডেন্ট কি করে, উড রাদার এবং হেড বেটারের মধ্যে উল্টাপাল্টা গোটায় দেয়। যে জায়গায় হেড বেটার হওয়ার কথা ছিল ওই জায়গায় সে উড রাদার বসায় দেয়, আবার যে জায়গায় উড রাদার হওয়ার কথা ছিল সেই জায়গায় সে হেড বেটার বসায় দেয়, মানে উল্টা হয়ে যায় আর কি। এটা স্যার, যদি জি হেডবাটার দ্বারা তো স্যার কোনো কিছুর উপদেশ বা পরামর্শ বুঝায়। হ্যাঁ তো এইটাই উপদেশ বা পরামর্শ বোঝাতে তো স্যার কোনো সময় ওই যে বরং বা এটার আসবে না, তুলনা বোঝানো যাবে না, তাই আমরা আসবে না, এটাতে দেন ব্যবহার করব না। আসবে না। কিন্তু দেখা যাবে তুমি তোমাকে যখন স্পেশাল ফ্রেজে অ্যানসার গুলা দিবে তোমাকে একটু কনফিউজড করে ফেলবে। মানে তারা এমন ভাবে কোয়েশ্চেনটা দিবে তুমি একটু কনফিউজড হয়ে যাবে যে আসলে এই জায়গায় হেড রাদার লিখবো না উড রাদারটা লিখবো।
ওই জিনিসটা ক্লিয়ার করার জন্য আমি বললাম যে যখন দেখবা কম্পারিজন টাইপের কোনো কথা নাই, ডিরেক্টলি কথাটা, তখন আমরা হেড বেটার লিখবো। এটার কারণে বলা আর কি। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, আমরা এই জায়গায় দুইটাই আছে কিনা, উড রাদার আছে, হেড বেটার দুইটার মধ্যে নাই। তো দেখো এটার মধ্যে আমরা উড রাদারটা কিভাবে পাবো, দেখো একটু খেয়াল করে দেখো তো। এই যে দেখো আমি যে কথাটা বলছিলাম F নাম্বারে, I dash resign my job then tolerate injustice. I have moral courage to raise voice against injustice. So এই জায়গায় আমরা বলবো I would rather resign my job. ঠিক আছে না? জি স্যার। আমরা আরো প্র্যাকটিস করব, জি স্যার। কারণ আমাদের একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে যে আমি পারি মানে এটা কোনো বিষয় না। দ্যাট মিন্স আমাকে উই নিড টু প্র্যাকটিস এ লট। তুমি যত প্র্যাকটিস করবা তত তোমার কাছে দেখবা জিনিসগুলো, গ্রামারগুলো ইজি হয়। আর কেউ যদি বলে যে না আমি তো পারি স্যার, আমার আর পড়া লাগবে না, ওই স্টুডেন্টটাই খারাপ করবে। সো আমাদেরকে এই ব্যাপারে কেয়ারফুল থাকতে হবে। ঠিক আছে? মানে আমরা পারি বলতে কোনো কথা নাই, আমাকে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। জি স্যার। আচ্ছা, এইটা দেখা একটু মজার বিষয়, লেট অ্যালোনটা। লেট অ্যালোনটা বেশিরভাগ ক্ষেত্রে স্পেশাল ফ্রেজে থাকে। লেট অ্যালোনটা কখন ব্যবহার করা হয় দেখো, আমি যদি বলি যে কারো কি আইডিয়া আছে লেট অ্যালোনের? স্যার ওই লেট হলেন দ্বারা তো বোঝানো হয় যা ভাবা যায় না বা চিন্তা করা যায় না। হ্যাঁ, ভেরি গুড, ভেরি গুড। একটা মিনিট লাইনে থাকো তো তোমরা। উদাহরণ নাকি স্যার? স্যার सारे मजाक करते हैं फिर 1 মিনিট লাইনে থাকতে বলছেন। আচ্ছা সরি, আমার একটা ইম্পর্টেন্ট কল আসছিল। ঠিক আছে, শুনতে পাচ্ছ কিনা? জি স্যার। জি স্যার। জি স্যার। হ্যাঁ, সে যেটা বলছে এটাই। যেমন ধরো আমি যদি বলি যে আমি একটা বাইসাইকেল কিনতে পারবো না, আর আমার পক্ষে তো একটা কার কেনা অসম্ভব, এই টাইপের কথা না? যেমন আই ক্যান নট বাই এ বাইসাইকেল, লেট অ্যালোন এ কার। স্যার তার মানে লেট হলেন দ্বারা নেগেটিভ শব্দ বোঝায়। হ্যাঁ, নেগেটিভ শব্দটাই, মানে পরের অংশটা যেটা সম্ভব না সেটাই। যেমন আমি বললাম যে আই ক্যান নট ট্রাভেল বাই বাস, লেট অ্যালোন এ প্লেন। মানে আমি বাসেই যাইতে পারি না, প্লেনে যাবো, এটা তো কোয়াইট ইম্পসিবল না? বুঝছো কথা? জি স্যার। আচ্ছা, আমাদের টাইম একেবারে শেষ হয়ে আসতেছে। আমি চাচ্ছিলাম যে আমরা এই 10টা মোটামুটি আজকে আলোচনা করে ফেলি। সো আমরা কি কন্টিনিউ করবো আরেকবার? জি স্যার। जी सर वो 10 से शरीर लगा। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা জি, 5 স্যার। মিনিটের ভিতরে আবার জয়েন করো। ওকে, এটা এখন স্টপ হয়ে যাবে, 5 মিনিটের ভিতরে আবার জয়েন করবা। এটা